ওকে, সো তাহলে আমরা লাস্ট সানডেতে স্ট্যান্ডিং ওয়েভস অন স্ট্রিং এর আগ পর্যন্ত রিভিউ করছিলাম এন্ড ওই রিলেটেড কোশ্চেন পেপারে কয়েকটা কোশ্চেন আমরা একটু দেখছিলাম। তো আমরা আজকে এরপর থেকে যে স্ট্যান্ডিং ওয়েভস অন স্ট্রিং এতটুকু দেখে দেন আমাদের ডিফ্র্যাকশন, হাইজেন্স কনস্ট্রাকশন আর হাইজেন্স প্রিন্সিপাল যেটাই বলো, দেন সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন গ্রেটিং, এই ইন্টারফিয়ারেন্স এর এইসব পার্টগুলো শেষ করবো। দেন 3C তে বেসিক্যালি যে রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্নেলস ল, ডিসপারশন এগুলো আমরা পড়ছি আগে, এগুলো একদম ইজি জিনিস, এগুলো দেখে আজকে কতটুকু আমাদের কভার করা যাবে, ঠিক আছে? আর এর পরের ক্লাসে যে আমরা এই অপটিক্যাল ফাইবার পর্যন্ত এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পর্যন্ত শেষ করে এরপর আমরা সামনের সানডেতে পোলারাইজেশনটা শেষ করলে পরে উই উইল বি ডান উইথ অ্যাকচুয়ালি ওয়েভস, ঠিক আছে? তো আমরা এখন ফার্স্টে স্ট্যান্ডিং ওয়েভস অন আ স্ট্রিং ওই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ফার্স্ট এটা থেকে শুরু করি। স্ট্যান্ডিং ওয়েভস আমরা অলরেডি পড়ছি, বাট স্ট্যান্ডিং ওয়েভস ইন আ স্ট্রিং এর জন্য আমাদের আলাদা একটা ফর্মুলা আছে যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু টেনশন বাই মিউ, রুট ওভার টেনশন বাই মিউ আর কি, ওই জিনিসটা। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা যদি দেখি কাজটা, স্ট্যান্ডিং ওয়েভস অন আ স্ট্রিং কি জিনিস? The formation of a stationary wave on a string relies on the reflection of a incident, that is progressive wave at the ends of a string. So তার মানে এরকম যে একটা ওয়েভের এরকম পালস ক্রিয়েট করা হলো বা একটা ওয়েভ পাস করা হলো, তো এখন কি করবে? অপোজিট এন্ডে সে যখন নাকি কোন একটা বাউন্ডারি পাবে, তো তখন কি হয়? একটা রিফ্লেকশনের সময় 180 ডিগ্রির একটা ফেজ চেঞ্জ হয়, which gives rise to a phase change of 180 ডিগ্রি। আগের সিলেবাসে দুই টাইপের রিফ্লেকশন নিয়ে কথা বলতে, বুঝছো? হার্ড রিফ্লেকশন আর সফট রিফ্লেকশন, এই দুটো নামের দুটো ব্যাপার আছে। কেমন জিনিস? হার্ড রিফ্লেকশন মানে হলো যে রিফ্লেক্টিং সারফেসটা অনেক রিজিড থাকবে, যে ওখানে রিফ্লেক্ট করলে পরে তখন 180 ডিগ্রির একটা ফেজ চেঞ্জ হবে। আর সফট রিফ্লেকশনের সময় কোন রকমের ফেজ চেঞ্জ হয় না, এমন টাইপের ব্যাপার। তা আমরা এখন এখানে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতেছি এটা তোমাদের সিলেবাসে লাগবে না, জাস্ট বলে রাখলাম যে এই রিফ্লেকশনটার একটা স্পেশাল নাম আছে, কি? এটাকে বলা হয় হার্ড রিফ্লেকশন। ওকে, সো তাহলে কি হইতেছে? ওই এন্ডে 180 ডিগ্রির একটা ফেজ চেঞ্জ হচ্ছে। তো এখন দেখো এই যে এই এন্ডে এইখানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে দুইটা ওয়েভের মধ্যে। তো তাহলে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকলে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে ঋত্বিক? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন, তাই না? সো তাহলে এই যে দুইটা এন্ডে, ক্লোজড এন্ডে অলওয়েজ আমাদের কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ কি বলতেছি? হ্যাঁ। ওকে, সো তাহলে দুইটা ক্লোজড এন্ডে অলওয়েজ আমাদের কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, অলরাইট? তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, আমাদের ওয়েভলেন্থ আর লেন্থ অফ দ্য স্ট্রিং এর একটা ফর্মুলা আছে, ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু 2L/N। এই ফর্মুলাটা কিভাবে আসছিল ওটা আমরা দেখাইছিলাম আগে, যে দেখো এইখানে কতটুকু ওয়েভলেন্থ কভার করা হয়েছে? λ/2। সো লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু λ/2। দেন এইখানে একটা কমপ্লিট ওয়েভ, সো তাহলে λ ইজ ইকুয়াল টু L। এখানে একটা কমপ্লিট ওয়েভলেন্থ আর একটা হাফ ওয়েভলেন্থ, সো তাহলে 3/2 ল্যামডা ইজ ইকুয়াল টু L। আর এখানে একটা কমপ্লিট ওয়েভ, দুইটা কমপ্লিট ওয়েভ, সো তাহলে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু L। সো এখানের মধ্যে আমাদের কাজটা কি? যে আমাদের এটা কি হইছে? একটা লুপ। এটা হলো আমাদের একটা দুইটা লুপ। এখানে আমাদের একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ। এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা লুপ। সো তাহলে নাম্বার অফ লুপ দিয়ে আমাদের কি হয়? নাম্বার অফ লুপ দিয়ে আমরা নাম্বার অফ হারমোনিক বলি। এগুলো হলো আমাদের কয়েকটা ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে বলা হয় ফার্স্ট হারমোনিক। দেন দুইটা লুপ যদি ক্রিয়েট করো এটাকে আমরা বলি সেকেন্ড হারমোনিক। তিনটা লুপ যদি ক্রিয়েট করা হয় এটাকে আমরা বলি থার্ড হারমোনিক। চারটা লুপ যদি ক্রিয়েট করা হয় এটাকে আমরা কি বলি? ফোর্থ হারমোনিক। কেমন টাইপের বলি? তো কি বলতেছে? L is the length of the string,
where n is the number of loops মানে half wavelengths. তো velocity of a wave in a string এটার একটা স্পেশাল ফর্মুলা। এমনিতে তো velocity is equal to f lambda, যে কোনো ওয়েভের জন্য এটা ট্রু, কিন্তু আমাদের স্ট্রিং এর মধ্যে কোনো যদি ওয়েভ ক্রিয়েট হয় ওটার জন্য আরো একটা ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করতে পারি। যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ আমরা জানি না, কোনো সমস্যা নেই, আমাদেরকে যদি টেনশন এন্ড মিউটা কি রিপ্রেজেন্ট করে, মিউ রিপ্রেজেন্ট করা হলো মাস পার ইউনিট লেন্থ। সো তাহলে টোটাল মাস ডিভাইডেড বাই লেন্থ, এটাকে বলা হয় কি মাস পার ইউনিট লেন্থ। সো এখন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে ভেলোসিটিটা কি করে, টেনশন এন্ড মাস পার ইউনিট লেন্থ এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্সিটা কেমন, এখানের মধ্যে আমরা যদি v is equal to এইটা আর ল্যামডা is equal to এইটা, তো আমরা একটা কাজ করি, আমরা উল্টা পাশে আমরা একটা ওয়ার্কিং করে দেখাই। সেটা তোমরা আগে থেকে জানো যে ল্যামডা is equal to 2l by n আর v is equal to root over tension by mu। সো এখন v আবার কি লেখা যায়, we know v is equal to f lambda। সো তাহলে f into এর মধ্যে ল্যামডা কত, ল্যামডা হলো 2l by n। সো এখন f into 2l by n is equal to root over tension by mu। তো তাহলে ফ্রিকশনটাকে সাবজেক্ট করলে পরে কি আসে, ফ্রিকশনটাকে সাবজেক্ট করলে n by 2l into tension by mu। সো এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তো এখানের মধ্যে আমরা কয়েকটা ব্যাপার দেখতে পারি, কেমন জিনিস, টেনশন বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, মাস পার ইউনিট লেন্থ কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে, আর লেন্থের ভ্যালু ছোট হলে ফ্রিকোয়েন্সি বাড়বে, এমন টাইপের ব্যাপার। তো তোমাদের মনে আছে ও লেভেলসে মনে হয় তোমরা সাউন্ড ওয়েভস চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস দেখছিলা, যে একটা চেলো আর একটা ভায়োলিন, কোনটার সাউন্ডের ফ্রিকোয়েন্সির ভ্যালু বেশি আর কোনটার সাউন্ডের ফ্রিকোয়েন্সির ভ্যালু কম। ভায়োলিনের সাউন্ডটার কি ফ্রিকোয়েন্সি বেশি না, সো ওখানের মধ্যে আমাদের কি ফ্রিকোয়েন্সির সাথে লেন্থ অফ দা ওয়্যারের কানেকশন আছে, বুঝছো, বা লেন্থ অফ দা স্ট্রিং এর কানেকশন আছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট যেসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে তাদের যে এক একজনের এক এক রকম ফ্রিকোয়েন্সি, এগুলাও কি করে এরকম ফিজিক্স দিয়ে বের করা হয়, বুঝতে পারছো। এরকম ফিজিক্সের অক্টেভস বলতে একটা চ্যাপ্টার আছে ওয়েভস রিলেটেডই, যেগুলা কি আমাদের মিউজিক রিলেটেড, বুঝছো, যারা নাকি মিউজিক নিয়ে পড়ালেখা করে তারা এই জিনিসটা খুবই ভালো মতো জানে, অক্টেভস। ওকে, তো এইসব ব্যাপারগুলা যারা নাকি মিউজিক নিয়ে পড়েন এভরিথিং, তারাও এরকম ফিজিক্স রিলেটেড পড়ালেখা অনেক কিছু করে আর কি, বুঝতে পারছো। তো এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম না যে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি, এন্ড ফ্রিকোয়েন্সিটা টেনশন মিউ এন্ড লেন্থ অফ দা ওয়্যার বা লেন্থ অফ দা স্ট্রিং এর উপর কিভাবে ডিপেন্ড করে। লামিয়া, আচ্ছা n এর ভ্যালু তো 1 হয় তখন লাইক ওই যে ফান্ডামেন্টাল এর জন্য না? হ্যাঁ হ্যাঁ, n এর ভ্যালু 1 হলো ফর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। n এর ভ্যালু 2 মানে হলো সেকেন্ড হারমোনিক বা ফার্স্ট ওভারটোন, এরকম। এই যে এখানে আমাদের নামগুলো লেখা, একটা লুপ মানে n এর ভ্যালু 1, তো এটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিও বলা হয়। ওকে, নাবিল বুঝতে পারছো? তো এই জিনিসটা বলতেছে যে this gives frequency is equal to this, implying that the frequency can be increased by using a shorter length, মানে লেন্থ কমাইলে ফ্রিকোয়েন্সি বাড়বে, দেন গ্রেটার লেন্থ না, এখানের মধ্যে গ্রেটার টেনশন হবে, আর আরেকটা হলো লোয়ার মাস পার ইউনিট লেন্থ, এরকম। সো তাহলে ফ্রিকোয়েন্সি এইসব জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে, এই জিনিসটা ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে। ওকে, তো এই জিনিসটা ছিল আমাদের স্ট্যান্ডিং ওয়েভ অন আ স্ট্রিং, এইটার ব্যাপার। নাও লেটস গো টু ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন জিনিসটা কি, ডিফ্র্যাকশনটা হলো ইট ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ। কখন সে স্প্রেড আউট করবে, যখন সে কোন একটা গ্যাপ বা ব্যারিয়ার দিয়ে পাস করবে বা এজ দিয়ে পাস করবে। তো এখানের মধ্যে কাজটা কি দেখো, when a wave passes through a gap or is partially obstructed, মানে একটা ব্যারিয়ার থাকে একটা সাইডে, তো তখন কি হবে, the wave front spreads out। তো এখন কতটুকু স্প্রেড আউট করবে বা কত ভালো মতো ডিফ্র্যাকশন হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, the amount of diffraction that occurs depends on the relationship between the size of the gap or object and the wavelength of the wave। যখন কি
যখন সাইজ অফ দ্য গ্যাপ আর ওয়েভলেন্থ সিমিলার, তো তখন কি হবে, ডিফ্রাকশনটা মোস্ট ইফেক্টিভ, যে সবচেয়ে ভালো মতো ছড়া যাবে, যে ডিফ্রাকশন ইজ মোস্ট ইফেক্টিভ এন্ড দ্য ওয়েভ ফ্রন্টস আর অলমোস্ট সার্কুলার, যে ওয়েভ ফ্রন্ট গুলো একদম সুন্দর মতো কি হইতেছে, প্রত্যেকটা জায়গায় ছড়ায় যাচ্ছে। কিন্তু যদি গ্যাপ সাইজ খুবই বড় হয়, যে ওয়েভলেন্থ ছোট, যে ওয়েভ ফ্রন্ট আর ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিফারেন্সটা কি, গ্যাপটা কি, ওয়েভলেন্থ। সো ওয়েভলেন্থ হলো ছোট কিন্তু গ্যাপ সাইজ এত বড়, সো তাহলে কি করতে পারতেছে না, ফুল ডিফ্রাকশনটা হচ্ছে না, যে সব জায়গা কভার করতে পারতেছে না। আর গ্যাপ সাইজ যখন ওয়েভলেন্থের থেকেও ছোট, তো তখন কি হইতেছে, খুবই কম এনার্জি পাস করতেছে, তো এর জন্য সে পুরোটা জায়গা কি করতে পারতেছে না, কভার করতে পারতেছে না। তো সবচেয়ে আইডিয়াল কন্ডিশনটা কি, ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু গ্যাপ সাইজ, সরি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু গ্যাপ সাইজ। তো এটা যদি হয় তো তখন ডিফ্রাকশনটা কি হবে, সবচেয়ে ইফেক্টিভ হবে। এখন এটার এক্সপ্লেনেশন আমরা করছিলাম কি নিয়ে, ডিফ্রাকশনটা সবচেয়ে ভালো মতো কখন হয়, এই জিনিসটার এক্সপ্লেনেশনটা করছিলাম ইউজিং হাইজেন্স প্রিন্সিপাল অর হাইজেন্স কনস্ট্রাকশন। কেমন ছিল, আমরা বলছিলাম যে এভরি পয়েন্ট অন আ ওয়েভ, ঠিক আছে, একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট কি করবে, ছোট আর একটা ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করবে। তো তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট ইন আ ওয়েভ ফ্রন্ট সে কি করতেছে, ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ সোর্স অফ নিউ ওয়েভ ফ্রন্ট। এই যে এই একটা ওয়েভ ফ্রন্ট, এই একটা ওয়েভ ফ্রন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে এই একটা ওয়েভ ফ্রন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে এই একটা ওয়েভ ফ্রন্ট। সো এই ওয়েভ ফ্রন্ট গুলার ইন্টারফিয়ারেন্সের থ্রুতে কি হবে, এই যে নতুন ওয়েভ ফ্রন্টটা, দেন তার আবার এখান থেকে ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট এরকম এসে এসে সামনের ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হবে, এইভাবে করে করে আগাইতে থাকে। তো কি বলতেছে, each point on a wavefront can be considered as a source of circular waves known as secondary wavelets, ঠিক আছে। The superposition of these secondary wavelets after a certain time gives the new wavefront, যেটা বললাম এই যে ছোট ছোট এই ওয়েভলেট গুলার ইন্টারফিয়ারেন্সে বা সুপারপজিশনে কি হয়, নতুন বড় ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হয়। দেন ওই বড় ওয়েভ ফ্রন্টের আবার ছোট ছোট ওয়েভলেট গুলার ইন্টারফিয়ারেন্স দিয়ে তার সামনের ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হবে, এইভাবে করে করে কি করতে থাকে, ওয়েভটা প্রোগ্রেস করে। সো এটা দিয়ে আমাদের ডিফ্রাকশনের সাথে রিলেশন কি, হাইজেন্স কনস্ট্রাকশন অ্যাপ্লাইড টু ডিফ্রাকশন কি হচ্ছে দেখো, after a wavefront passes a gap or barrier, few such points remain that can become sources of secondary wavelet। যে মনে করো আগে তো পুরোটা জায়গা জুড়ে এরকম সবগুলি পয়েন্টে কি ছিল, ওয়েভলেটের সোর্স ছিল, কিন্তু এখন যখন নাকি কি হচ্ছে, এই গ্যাপের ভিতর দিয়ে পাস করতেছে, সো এই জায়গাটায়, এই যে এই জায়গায় যত ওয়েভ ছিল, এই জায়গাটায় যত ওয়েভ ছিল, এই সবগুলো ওয়েভ কি হয়ে যাইতেছে, ব্লক হয়ে যাইতেছে না, আটকায় যাইতেছে না। তো তাহলে কি হইতেছে, দা পয়েন্টস, যে পয়েন্ট গুলা থেকে ওয়েভলেট ক্রিয়েট হইতো, ওই পয়েন্ট গুলা কি হইতেছে, কমে যাচ্ছে। তো এইখানে যখন নাকি এরকম তারা পাস করেছে, তখন কি হয়, রিমেইনিং পয়েন্টস গুলা তাদের ওয়েভলেট গুলা ক্রিয়েট করে, এই তাদের ওয়েভলেট গুলা ইন্টারফিয়ার করে করে কি করে, নতুন ওয়েভ ফ্রন্ট ফর্ম করতেছে। সো বলতেছে, সো when these wavelets superpose, the new wave front formed becomes curved, যে এরকম একটা স্ট্রেট পাস করতেছে, এই 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 গ্যাপ হলো এতটুকু। সো তাহলে এই একটা স্ট্রেট ওয়েভ পাস করছে, কিন্তু তার ওয়েভ ফ্রন্টটা কেমন, এরকম এরকম। সো তাহলে নতুন ওয়েভ ফ্রন্টটা কি হয়ে গেল, স্ট্রেট ছিল প্রথমে ওয়েভ ফ্রন্টটা, দেন গ্যাপ দিয়ে পাস করার পরে কি হয়ে গেছে, এই যে গ্যাপ দিয়ে পাস করার পরে ওয়েভটা এরকম কার্ভ হয়ে গেছে। সো এটা হলো আমাদের দ্য রিলেশনশিপ বিটুইন হাইজেন্স কনস্ট্রাকশন অর হাইজেন্স প্রিন্সিপাল এন্ড ডিফ্রাকশন। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে নাবিল? না ভাইয়া। ওকে, তো এরপরে যদি আমরা দেখি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা নিয়ে তো নাবিল এই লকডাউনের মধ্যে জিজ্ঞাসা করছিল, যে ব্রেক যে ছিল 2 মাস, যে এখানের মধ্যে কি সিঙ্গেল স্লিট, মানে এখানের মধ্যে কি, যে দুইটা যে ব্যারিয়ার আছে, এই দুইটা ব্যারিয়ার থেকে দুইটা ব্যারিয়ার কি করে, নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করে, যে দুটোটা ব্যারিয়ার বা দুটোটা এজ কি করতেছে, এখান থেকে একটা নতুন ওয়েভ, এখান থেকে একটা নতুন ওয়েভের সোর্স হিসেবে এরকম টাইপের কাজ করতেছে।
সো when the interfere কেমন টাইপের জিনিস হয়, একদম সেন্টারে ব্রাইটনেস হলো ম্যাক্সিমাম, দেন ব্ল্যাক রিজিয়নটা, এই যে এই রিজিয়নটা আর এই রিজিয়নটা, এখানের মধ্যে কি হলো, ইন্টেন্সিটি কমে গেল, দেন ইন্টেন্সিটি বাড়তেছে, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং, সেন্ট্রাল ম্যাক্সিমার রেসপেক্টে খুবই কম ইন্টেন্সিটি। এই ব্যাপারটা কেন, বিকজ যত সাইডে যাবে তখন কি হচ্ছে, তখন কিছু এনার্জি, যে ওয়েভ যত ডিসটেন্স কভার করে তখন এটার সাথে সাথে কি করে, সে কিছু এনার্জি লস করে ফেলে। তো ওখানের মধ্যে কাজ আছে। তো আমরা যদি এখানের মধ্যে দেখি কি বলতেছে, when monochromatic light, monochromatic মানে কি, মোনো মানে হলো সিঙ্গেল, ওকে, মোনো মানে হলো সিঙ্গেল আর ক্রোম মানে হলো কালার। সো সিঙ্গেল কালার, সরি, সিঙ্গেল কালার অর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যেটাই বলো। সো মোনোক্রোমেটিক লাইট মানে হলো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি অর সিঙ্গেল কালারড লাইট, যেটা কি করবে, passes through a slit, single slit, an interference pattern is formed consisting of large prominent central maxima, একদম বিশাল prominent central maxima and smaller secondary maxima separated by dark regions or dark fringes. So তাহলে central maximum ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি, দেন আস্তে আস্তে ইন্টেন্সিটি কি করতে থাকে, এরকম কমতে থাকে, এরকম ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। তো কি বলতেছে, if the slit width is reduced, স্লিটের উইডথ যদি আমরা কমাই দেই তো তখন কি হবে, the visible interference pattern widens, মানে এই প্যাটার্নটাই কি হয়ে যাবে, ওয়াইড একটা জায়গা ধরে আসবে। আগে এতটুকু জায়গায় ফুল প্যাটার্নটা পাইছিলাম, এখন এই প্যাটার্নটা কি হবে, আর একটু ছড়ায় যাবে। বলতেছে ইনক্লুডিং দ্য সাইজ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। তো এখন এই জিনিসটা কেন ছড়ায়, কেউ কি বলতে পারবা সাইমা, যে তুমি উইডথ অফ দ্য স্লিট যদি ছোট করে দাও তো তখন কি করে, ওয়েভটা আরো, অর হ্যাঁ ডিফ্র্যাকশন তো হচ্ছে, দ্যাট ইজ ট্রু। এখন ডিফ্র্যাকশন তো একটু আগেও ছিল এখনো ছিল, তো এখন এখানের মধ্যে এত বড় ডিফ্র্যাকশন হলো কেন, এখানে মনে আছে আমাদের যে ওই ডিফ্র্যাকশন গ্রেটিং রিলেটেড যে ইকুয়েশনটা ছিল, যে n ল্যামডা ইজ ইকুয়াল টু কি, d sin থিটা, তাই না? সো এখন এই ডিটা কি ছিল, ডিটা ছিল আমাদের একটা ওপেনিং এর যে ভ্যালুটা, যে ওপেনিং এর সাইজটা কত, রাইট? তো ওপেনিংটা যদি তুমি ছোট করে দাও, দেখো n ল্যামডা ফিক্সড, ওকে, তো এখন যদি তুমি d এর ভ্যালু ছোট করে দাও তো তখন থিটার ভ্যালু কি করবে, বাড়বে না সাইমা? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হইতেছে, দেখো যে n ল্যামডা যেহেতু একটা ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, তো এখন তুমি যদি গ্যাপ সাইজটা ছোট করে দাও তো তখন এটা কি করবে, অ্যাঙ্গেলটা ইনক্রিজ করে ওই ভ্যালুটাকে ইকুয়েশনের দুই পাশে কনসিস্টেন্ট রাখবে। বুঝতে পারলা কি বললাম? ওকে, সো এরকম ব্যাপারগুলো ম্যাক্সিমাম সময় তোমাদের ইকুয়েশনের সাথে রিলেট করে চিন্তা করতে হইতে পারে, তো এর জন্য এই কোশ্চেনটা করলাম। এখানের মধ্যে স্পেসিফিক্যালি এমন কোশ্চেন জিজ্ঞাসা করবে এমন না, জাস্ট জিজ্ঞাসা করে দেখলাম যে তুমি ইকুয়েশনের সাথে রিলেট করে বলো নাকি ডিফ্র্যাকশন বেশি হচ্ছে এমন টাইপের কোন লজিক দাও। সো এখন এখানের মধ্যে তুমি বুঝে গেছো আসলে কিভাবে করে চিন্তা করা লাগবে, রাইট? আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে না, ওইটা দিয়ে করা যাবে না? আরেকটা কোনটা? ওই যে ল্যামডা ইকুয়াল টু xs বাই d, এখানে তো লাইক s টা আমরা স্লিট ডিফারেন্স হিসেবে ধরতেছি না? Yes, lambda is equal to xs by d, very good. So তাহলে এই হলো আমাদের distance from the slit to the screen, ওকে। তো এখন ল্যামডা হলো কনস্ট্যান্ট, d হলো কনস্ট্যান্ট, তো এখন তুমি কি করলা, তুমি স্লিট সাইজ কমাই দিছো, সো তখন তোমার ফ্রিঞ্জের উইডথ কি হয়ে যাবে, বেড়ে যাবে। ইয়েস, এটা দিয়েও করা যাবে। বুঝতে পারছো নাবিল? দোনোটাতে আমাদের কনসিস্টেন্ট অ্যানসার আসে, তাই না? তো এক্স আর এস কি ছিল, একটা ছিল ফ্রিঞ্জ উইডথ আর একটা ছিল স্লিট সেপারেশন। তো একটা কমাইলে আরেকটা বাড়বে যদি বাকি জিনিসগুলা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। রিক্তে বুঝতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। ওকে, সো তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসগুলো আগে পড়ছি তো, জাস্ট আমরা একটু তাড়াতাড়ি গ্লস ওভার করে যাচ্ছি, তাহলে যেন পরে আমরা কোয়েশ্চেন পেপার গুলা নিয়ে ফোকাস করতে পারি বেশি বেশি করে পরের দিকে, ঠিক আছে?
তো এইগুলা জিনিস নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই এখন। এখন ডিফ্রাকশন গ্রেটিং, এই যে সার্কেল সার্কেল এরকম যে দেখতেছো, এই জিনিসগুলো হলো নিউটনস রিং, বুঝছো? নিউটন চলো এই যে কত কিছু করছে, অপটিক্স এর মধ্যে, মেকানিক্স এর মধ্যে, অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে, কোন জায়গায় হাত ঢুকায় নাই। তো এগুলাকে বলা হয় কি নিউটনস রিং, বুঝছো? তো এই নিউটনস রিং এর এগুলা এক্সপেরিমেন্ট তোমরা ইউনিভার্সিটিতে উঠে যদি ফিজিক্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করো, এই এক্সপেরিমেন্ট পাবাই পাবা, মাস্ট, এটা আসবেই আসবে। ওই যে বলছিলাম না যে আমাদের ফিজিক্স ল্যাবে সেকেন্ড ইয়ারে, ওই সেকেন্ড ইয়ারের ল্যাবে এরকম নিউটনস রিং রিলেটেড এক্সপেরিমেন্ট আসছিল, বুঝছো? তো এখানের মধ্যেও স্যারদের তো একটা ফিক্সড কথা যে রেড লাইটের ওয়েভলেন্থ এত, মানে তুমি এত ওয়েভলেন্থে আনবা, তুমি এত ওয়েভলেন্থ আনতে পারো নাই, তোমার মানে তোমার এক্সপেরিমেন্ট ভুল। তো তাহলে স্যার যেটা চায় ওটা স্যার দিছি আর কি। আচ্ছা ওয়েভলেন্থ এত আনতে হবে, তো ওয়েভলেন্থ এত আনার জন্য সেপারেশন কত বসাবো, অ্যাঙ্গেল কত বসাবো, তো এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে সবগুলা করে ফেলছে, বুঝছো? তো এইখানের মধ্যে তোমরা বড় হইলে তোমাদের যদি স্যাররা ভালো পাও, তো তাহলে পরে তাদেরকে বুঝায় বলতে পারবা যে আসলে যত আসার কথা এক্স্যাক্টলি তত আসলে পরে তো মানে চুরি করা হয়, কিন্তু আমাদের স্যাররা চুরিটাই এনকারেজ করে, তো আর কি করবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, when monochromatic light passes through a diffraction grating, a filter with many slits per millimeter, মানে diffraction grating টা আর কি, a much clearer interference pattern is produced, যে তখন আরো প্রোনাউন্সড থাকে, যে এখানে ফেড হয়ে যায়, দেখো যে এখানে মিশে যাচ্ছে, দেখছো? এই যে ম্যাক্সিমাটা ছিল, কিন্তু ম্যাক্সিমাটা কি হইতেছে, ডার্ক রিজিয়নের সাথে মিশে যাচ্ছে, আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি ডিফ্রাকশন গ্রেটিং ইউজ করো, তখন তোমার প্যাটার্নটা কি হবে, আরো প্রমিনেন্ট হবে, একদম যেখানে ব্রাইট ওখানে ব্রাইট, যেখানে ডার্ক ওখানে ডার্ক, এমন টাইপের। বলতেছে which doesn't fade away as quickly as you move away from the center, যে ওখানে তো সেন্টার থেকে সরে গেলে, এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা এত বড় ছিল, এরপর সরে গেলে অনেক কমে যেত, কিন্তু এখানে কি হবে, সেন্ট্রাল ম্যাক্সিমা বড় কিন্তু এটার পাশেরটাও সিগনিফিকেন্টলি বড়, তো এইভাবে করে করে আসে আর। তো তাহলে এই যে দেখো ব্রাইটনেস গুলো যদি আমরা এখানে খেয়াল করি, তো এই নিউটন রিং এর এই ডায়ামিটার গুলি বের করে কি করা হয় জানো সাইমা? কোন আইডিয়া আছে যে আমাদের এই নিউটন রিং এর ডায়ামিটার বের করে কি লাভ? তুমি চশমা পরো না, চশমার যে পাওয়ার আছে, চশমার পাওয়ার কিভাবে বের করে জানো? চশমার পাওয়ারের ইউনিট কি ইফাজ? তোমাদের মনে হয় স্ট্যান্ডার্ড 7 ওইটা পড়ায় নাই, আমাদের স্ট্যান্ডার্ড 7 এ লেন্স ছিল চ্যাপ্টারে, সিলেবাসে আর কি, লেন্স রিলেটেড পড়ালেখা করছিলাম আমরা। না, আমাদের বাদ দিয়ে দিছে। হ্যাঁ, এই কনকেভ লেন্স, কনভেক্স লেন্স এইসবের। আর চশমার যে পাওয়ার বলে, পাওয়ারের ইউনিট হলো ডায়োপ্টার। এটা জাস্ট বলে রাখলাম, এটা তোমরা কেউ যদি স্যাট এক্সাম দাও, স্যাটের ওখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ফিজিক্স এর এক্সাম দিতে হয়, অনেকজন দেয় আর কি সেট 1 সেট 2 বলতে দুইটা জিনিস আছে। সেট 1 এ হলো জেনারেল সেট, যেটা সবাই দেয়, ইংলিশ, ম্যাথস আর অ্যানালাইটিক্যাল। আর সাবজেক্ট ওয়াইজ ওইটা হলো সেট 2, ওইটা দেয় হলো তোমার যে যে সাবজেক্ট নিয়ে পড়ে আর কি, ওরকম টাইপের। তো ওখানের মধ্যে তোমাদের লেন্স রিলেটেড পড়ালেখা পাবা, দেন বাংলা মিডিয়ামের সিলেবাস নিয়ে যখন পড়বা তখন আবার এগুলো আসবে। তো এই যে কোন একটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, এটা এরকম নিউটন রিং এর ডায়ামিটার বা রেডিয়াস এইসব দিয়ে এক্সপেরিমেন্ট করে বের করা যায়, বুঝছো? এগুলো অনেক পিন পয়েন্ট একটা ভ্যালু দিবে, একদম এক্সাক্ট একটা ভ্যালু দেয়, তো এগুলো খুবই রিলায়েবল একটা জিনিস। ওকে, তো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম দেখো, the central bright fringe is called the central or zeroth order, মানে n is equal to 0. The bright fringe closest to it is called the first order, যে n equal to 1. তো ফার্স্ট অর্ডার উপরেরটাও, ফার্স্ট অর্ডার নিচেরটাও, and so on. এর উপরের এটা সেকেন্ড অর্ডার, এর উপরে এর নিচের এটাও কি সেকেন্ড অর্ডার, এমন টাইপের। তো বলতেছে the pattern follows the equation n lambda is equal to d sin theta, d is equal to 1 by n. n টা কি? n is the number of lines or slits per meter, also called the grating constant. তো তাহলে n কে কি বলা হয়? ক্যাপিটাল n কে বলা হয় গ্রেটিং কনস্ট্যান্ট, যে পার মিটারে বা পার মিলিমিটারে কতগুলো স্লিট আছে। স্লিট মানে কি? স্লিট মানে হলো ওপেনিং। ওকে, তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, ডিফ্রাকশন গ্রেটিং আমরা অনেক ডিটেইলসে
মেইন ক্লাসে পড়ছিলাম, তাই না? ওকে, তো তাহলে এরপরে যদি আমরা দেখি টু সোর্স ইন্টারফিয়ারেন্স রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্ট গুলি কি? ফার্স্ট অফ অল হচ্ছে কোহেরেন্সি থাকা লাগবে এমন টাইপের ব্যাপার। তো কি বলতেছে, before we discuss two source interference we need to look at the prerequisites for a stable interference pattern, যে আমাদের একটা observable interference pattern এর জন্য prerequisite গুলো কি কি বা কন্ডিশন গুলো কি কি। এই তিনটা কন্ডিশন সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, এই তিনটা আমাদের অলওয়েজ মনে রাখা লাগবে, যে in order to obtain a observable interference pattern এই তিনটা কন্ডিশন আমাদের মাস্ট মেইনটেইন করা লাগবে। কি কি? the waves are the same type, মানে you can combine light and sound, ওকে? সো তাহলে সেম টাইপের ওয়েভের মধ্যে কি হতে হবে? ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন হওয়া লাগবে। দেন the sources are coherent, coherent মানে কি? coherent sources have the same frequency and maintain a constant phase relationship, মানে ফেজ রিলেশনশিপ একদম জিরোই থাকতে হবে এমন কোনো কথা না, কিন্তু যেটাই ছিল ওইটাই কি করা লাগবে? মেইনটেইন করা লাগবে। মনে আছে তোমাদেরকে যে টেসমোসের গ্রাফ দেখাইছিলাম, যে আমরা যদি কোহেরেন্সি মেইনটেইন না করি তো তখন কি হবে? একবার এক জায়গায় ব্রাইট, এক জায়গায় ডার্ক, ভ্যালু বেশি কম এরকম অনেক বেশি ফ্লাকচুয়েট করে। এত বেশি ফ্লাকচুয়েট করলে পরে আমরা কি পাবো না? অবজারভেবল একটা প্যাটার্ন পাবো না। ওকে, দেন এরপরে কি বলতেছে, the waves have the same or similar amplitude, যে একদম এক্সাক্ট সেম অ্যামপ্লিটিউড হইলে হয়, কিন্তু না হইলেও কাছাকাছি যেন থাকে, কম্পেয়ারেবল যেন হয় অ্যামপ্লিটিউডটা, যে কম্পেয়ারেবল অ্যামপ্লিটিউড এমনও বলে মাঝে মাঝে। ঠিক আছে, তো এগুলি হলো আমাদের কন্ডিশন কিসের জন্য? একটা অবজারভেবল ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন প্রডিউস করার জন্য। ঠিক আছে, তো সবাই তো আই হোপ স্ক্রিনশট অলরেডি তুলে রাখছো, তো এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। ঠিক আছে, এগুলো আমাদের রিভিশন হয়ে যাবে। সো এখন প্রিন্সিপালটা কি? টু সোর্স ইন্টারফিয়ারেন্স প্রিন্সিপালস। আ গুড এক্সাম্পল ইজ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। কেমন? দ্য টু স্লিটস অ্যাক্ট অ্যাজ টু কোহেরেন্ট সোর্সেস। এই যে ফার্স্টে লেজার থেকে তো লাইটটা ছাড়লাম, তো এখন কি হলো? এই যে দুইটা স্লিট থেকে যে লাইট আসবে, দোনোটা স্লিট থেকে কি সেম সোর্স থেকে লাইট আসতেছে এন্ড ইকুয়াল ডিসটেন্স কভার করছে, তো তার মানে তাদের মধ্যে ফেজ রিলেশনশিপটা ফিক্স, তাদের ফ্রিকোয়েন্সি সেম, অ্যামপ্লিটিউডটাও সেম, তো তার মানে কি তারা হলো কোহেরেন্ট সোর্স। তো সবকিছু আমাদের কি একটা অবজারভেবল ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ক্রিয়েট করার কন্ডিশন ফুলফিল করতেছে। দেন কি বললো, সুপারপজিশন অকার্স when two waves overlap each other to produce a pattern where the waves reinforce each other in some places, যেখানে reinforce করবে ওখানে কি হচ্ছে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, and cancel each other in others, তো যেখানে ক্যান্সেল করতেছে ওখানে কি হচ্ছে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো বলতেছে when the waves are in phase, মানে পাথ ডিফারেন্স যখন নাকি n ল্যামডা, মানে কি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা, তো তখন কি হবে? constructive interference occurs and a bright spot or bright fringe is seen. আর যখন নাকি অ্যান্টি ফেজে থাকবে, মানে কি হাফ মাল্টিপল অফ ল্যামডা যখন নাকি হবে, তখন কি হবে? destructive interference occurs and a dark spot or dark fringe is seen. এইগুলো আমাদের বলতে বলতে একদম মুখের বুলি হয়ে গেছে, যেটা আমরা অলওয়েজ বলেই আসতেছি। কনস্ট্রাকটিভ হলে এইটা, ডিস্ট্রাকটিভ হলে এইটা, কনস্ট্রাকটিভের কন্ডিশন এইটা, ডিস্ট্রাকটিভের কন্ডিশন এইটা। সো এই ব্যাপারগুলি আমাদের এক্সাম কপিতে লিখতে মনে হয় না কারোর কোনো রকমের প্রবলেম ফেস করা লাগবে। ঠিক আছে, দেন এই জায়গাটায় এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়েছিল, তাই না? এই যে দেখো দুইটা সোর্স, এই যে সোর্স 1, সোর্স 2, এখন তাদের ওয়েভ ফ্রন্ট গুলা নিয়ে আমরা কি করছি? যে তাদের ওয়েভ ফ্রন্ট গুলা নিয়ে আমরা এরকম কম্পেয়ার করছি। ওয়েভ ফ্রন্ট মানে কি? ওয়েভ ফ্রন্টস আর লাইনস কানেক্টিং দ্য সেম পয়েন্টস দ্যাট আর ইন ফেজ। তো ওয়েভ ফ্রন্ট গুলা যেখানে যেখানে মিট করতেছে, ওয়েভ ফ্রন্ট গুলা যেখানে যেখানে মিট করতেছে ওখানে কি হবে? দুইটা ক্রেস্ট মিট করতেছে বা দুইটা ট্রাফ মিট করতেছে, নাকি সাইমা? যে ওয়েভ ফ্রন্ট গুলা যেখানে মিট করতেছে মানে the two waves are in phase, তো তার মানে ওই জায়গায় কি হবে? আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো, রাইট? তো তাহলে যেখানে দুইটা ওয়েভ ফ্রন্ট একসাথে কি করবে? মিট করবে। এই যে এইখানে ওয়েভ ফ্রন্ট মিট করতেছে, এই জায়গায় মিট করতেছে, এই জায়গায় মিট করতেছে, সো তাহলে এগুলা কি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জায়গা। এই যে
এরকম মনে করো ওয়েভ ফ্রন্ট গুলো আঁকতেছি। তো এই যে ওয়েভ ফ্রন্ট মিট করলো, ওয়েভ ফ্রন্ট মিট করলো, ওয়েভ ফ্রন্ট মিট করলো, প্রত্যেকটা মিটিং পয়েন্টে কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর এই জায়গাটায় কি হবে ঋত্বিক? একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা হলো একটা ওয়েভ ফ্রন্টের মাঝামাঝি, যে এমন একটা জায়গা যদি বলি যে এই জায়গাটায়, পেনের কালারটা আসলে চেঞ্জ কি দিয়ে করে এখানে মধ্যে পাইতেছি না এই অপশন। তো এই জায়গাটা যেখানে ক্রস ড্র করলাম, এখানের মধ্যে কি হবে? একটা ওয়েভের ক্রেস্ট, যে একটা ওয়েভ ফ্রন্টের উপরে আর আরেকটা কি দুইটা ওয়েভ ফ্রন্টের মাঝে। সো তাহলে একটা ক্রেস্ট আর একটা ট্রাফের সাথে মিট করতেছে, সো তখন তাদের মধ্যে কি হবে? কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ। তো তাহলে এমন জিনিসটা, তো কি বলতেছে? টু সোর্স ইন্টারফিয়ারেন্স কন্টিনিউ, দ্য সেম রুলস অ্যাপ্লাই টু ইন্টারফিয়ারেন্স উইথ আদার টাইপস অফ ওয়েভ লাইক সাউন্ড ওয়েভস অর ওয়াটার ওয়েভস। একটু আগে তো লাইট ওয়েভস দিয়ে দেখছে, তো বলতেছে বাকি ওয়েভ গুলোর জন্য সেম ব্যাপার। এই যে ওয়েভ ফ্রন্ট গুলা যেখানে মিট করবে ওখানে কনস্ট্রাকটিভ, আর একটা ওয়েভ ফ্রন্ট আর একটা হলো দুইটা ওয়েভ ফ্রন্টের মাঝামাঝি, তো তখন কি? একটা ক্রেস্ট আর একটা ট্রাফ। সো একটা ক্রেস্ট আর একটা ট্রাফ মিট করলে পরে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। সো এইগুলা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? এইগুলা জিনিস কিন্তু তোমাদের ওই যে পিএইচইটি সিমুলেশন আছে না, তোমাদেরকে দেখাইছিলাম না, তো ওই জিনিসটার মধ্যে কিন্তু পাবা। তা দেখি, দাঁড়াও, পিএইচইটি সিমুলেশনে কয়টা জিনিস তোমাদেরকে দেখাই, 1 মিনিট। ও ওয়াও, আল্লাহ, জীবনের সব কথা বলে দিছে মিউট করে, মানে কি যে বলবো, মাথা মতো নষ্ট। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা দেখি যে ফার্স্ট বাস অফ তুমি অল, বাইরে গেছো বা কোথাও গেছো? না এখানের মধ্যে আমি তো জিজ্ঞাসা করতেছি, আমি তো ভাবলাম যে কেউ কিছু বলতেছে না কেন, এরপর এখন মেসেজে দেখি এই অবস্থা। আল্লাহ, জীবনের এতগুলা কথা বলে টলে দিলাম। ওকে, তো এখানের মধ্যে আমরা আবার শুরু করি। দেখো, তো ফার্স্ট অফ অল, যখন নাকি সেপারেশনটা এমন ছিল, দেখো কি হচ্ছে। সেপারেশনটা যখন এরকম ছিল, দেখো এই লাইন, এই লাইন, এই লাইন যেখানে একদম ফেড হয়ে গেছে না, এই লাইনগুলাতে কি? এই লাইনগুলাতে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। সো দেখো এখানে যদি আমরা গ্রাফটা দেখি, বলতে গেলে একদম ওয়াটার লেভেলটা কত? 0। ঠিক আছে, ওয়াটার লেভেল বলতে গেলে এখানে চেঞ্জই হচ্ছে না। কিন্তু এই লাইন ইন বিটুইন টু ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে না? সো তাহলে এখানের মধ্যে দেখো ওয়াটার লেভেলটা কি হইতেছে? এত বড় ফ্লাকচুয়েশন, মানে কি এত হাই অ্যামপ্লিটিউডে অসিলেট করতেছে, বিকজ এখানে কি হচ্ছে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এখানে দুইটা ক্রেস্টের কনস্ট্রাকটিভ, কালো জায়গায় দুইটা ট্রাফের কনস্ট্রাকটিভ। তো দুইটা ক্রেস্ট, দুইটা ট্রাফ, দুইটা ক্রেস্ট, দুইটা ট্রাফ, তো এইভাবে করে করে কি হইতেছে? এই জায়গাটায় কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ এর ভ্যালুটা অনেক বেশি, কিন্তু এই জায়গাটায় কি হইতেছে? বলতে গেলে অলমোস্ট আমাদের ওয়াটার লেভেলটা কনসিস্টেন্ট আছে, একদম জিরোর কাছাকাছি, ওয়াটার লেভেলের ফ্লাকচুয়েশনটা খুবই কম। ওকে, এখন দেখো আমরা যদি সেপারেশনটা কমাই দেই, একটু আগে কি দেখছিলাম সাইমা? সেপারেশন কমাই দিলে কি উইডথ গুলা, ফ্রিঞ্জ উইডথ গুলা বেড়ে যায় না, ছড়ায় যায় না? তো দেখো কি হয়, যে এখানের জন্য কি হচ্ছে, যে দেখছো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আগে মাঝে দিয়ে কতগুলা পাইছিলাম, এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই কোনায় আর এই কোনায়, এই যে এখানে ডিস্ট্রাকটিভ হচ্ছে, এই যে অলমোস্ট জিরো অ্যামপ্লিটিউড, এখানে ডিস্ট্রাকটিভ হচ্ছে অলমোস্ট জিরো অ্যামপ্লিটিউড, আর মাঝের এই জায়গাটায় কি হচ্ছে? কনস্ট্রাকটিভ, তাই না? এই বাড়তেছে, এই কমতেছে, এমন টাইপের। আর যদি আমরা সেপারেশন বাড়াই দেই তাহলে কি হবে, কি মনে হয় সাইমা? সেপারেশন বাড়াই দিলে পরে তখন ফ্রিঞ্জ উইডথ গুলো আরো কমে আসবে, কাছাকাছি চলে আসবে। সেই যে এখানের মধ্যে দেখো, এই যে এখন কি হইতেছে, এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের লাইনগুলা ক্লোজার টুগেদার চলে আসলো। তো এরকম অনেকগুলি প্যাটার্ন তোমরা ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায় অনেক টাইপের চেঞ্জ করে নিজেরা গেমস এর মতো খেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি আমরা। এই মিটিং এ তো কথা না বলেই কত টাইম পার করে দিলাম মিউট করে। হ্যাঁ, এটা গেম না, এটা তো কত মজা করে প্যাটার্ন দেখা যায়, কত মজা লাগে।
ওকে, সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম এখানের মধ্যে সবাই দেখো যে এখানের মধ্যে কি হলো, সেপারেশন গুলির মধ্যে যেসব চেঞ্জ গুলি আসতেছে ওই ব্যাপারগুলো নিয়ে দেখলাম। ঠিক আছে, তো এখন সাইমা যেটা জিজ্ঞাসা করছিল একটু আগে যে এটাকে একটা গেম নাকি, এটা তোমরা খেলতে পারো যে এরকম চেঞ্জ করে করে নিজেরা প্যাটার্ন দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো আর কি। এই যে দেখো আমরা ওয়াটার ওয়েভ জেনারেটর, ওয়াটার ওয়েভ এরকম রিলিজ করলাম, সো দেখো ডিফ্র্যাকশনটা এমন টাইপের হচ্ছে, তাই না? সো এখন আমরা যদি কি করি, সেপারেশন গুলাকে বাড়ায় বা কমায় দেই, তো তখন কেমন কি হয়? এই যে আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় দেই, ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলাম, তো তখন ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে কেমন হইতেছে? দেন স্লিটের উইডথ যদি আমরা বাড়ায় দেই, তো দেখো ডিফ্র্যাকশনটা এত ভালো মতো হচ্ছে না, এরকম কি হইতেছে, ছড়ায় যাইতেছে, তাই না? যে এত বেশি চারিদিকে আসতে পারতেছে না। এখন আমরা এরকম নাম্বার অফ স্লিটস বাড়াইতে পারি, দুইটা স্লিট দিয়ে স্লিট উইডথটা কমায় এখন এখানের মধ্যে দেখো ওই যে আমাদের ইন্টারফিয়ারেন্সের প্যাটার্নটা সুন্দর মতো দেখা যায় না? এরকম অনেকগুলা কাজ তোমরা এই পিএইচইটি সিমুলেশন, এই লিংকটা তোমাদেরকে আবার দিয়ে দিবনি, তোমরা এটা গুগলে ডিরেক্টলি সার্চ করলেও পাবা, বুঝছো? তো এইগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, এইসব ডিফ্র্যাকশন ইন্টারফিয়ারেন্স এইসব রিলেটেড কোনো কনফিউশন আছে? যে আমাদের এখানের মধ্যে ডিফ্র্যাকশন, এগুলা এটা দেখো এক একটা লাইটের জন্য এক এক রকমের ডিফ্র্যাকশন হচ্ছে, একটার জন্য ডিফ্র্যাকশন বেশি, একটার জন্য ডিফ্র্যাকশন কম। সো তার মানে কি ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ আলাদা না? সো তাহলে ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ আলাদা দেখে তাদের অ্যামাউন্ট অফ ডিফ্র্যাকশনটাও কি হয়, তাড়াতাড়ি হয়, অর ডিফারেন্ট হয় আর কি বেসিক্যালি। বুঝতে পারছো? তো এইগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট নাবিল? না ভাই নাই। ওকে, সো তাহলে আমরা প্রপার্টিজ অফ ওয়েভস এর বাকি জিনিসগুলোতে দেখি কি আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আবার দিয়ে নেই, 1 মিনিট। ওকে, সো আমাদের 3A 3B শেষ, নাও 3C নিয়ে আমরা এখন ডিসকাস করব। দেখি মোর ওয়েভ প্রপার্টিজ কেমন। রিফ্র্যাকশন জিনিসটা কি? এটা হলো আমাদের বেন্ডিং অফ আ ওয়েভ, যখন নাকি কি করবে, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে পাস করবে, তাই না? তো এই রিফ্র্যাকশনের সময় কি থাকে, রিফ্র্যাকশনের সময় কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্স থাকে। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারগুলো কি, when light travels from one medium into another the wavelength changes, কেমন চেঞ্জ হয়? if entering an optically denser medium, মানে কি refractive index of the second medium is greater than the refractive index of the first medium যদি হয়, তো তখন কি হবে, ডেন্স মিডিয়ামে ভেলোসিটি কম, তো ভেলোসিটি কম হলে ওয়েভলেন্থটাও কি হয়ে যায়, কমে যায়, বিকজ v is equal to f lambda। f যদি কনস্ট্যান্ট থাকে, ডেন্সার মিডিয়ামে ভেলোসিটি কম, তো তার মানে তার করেসপন্ডিংলি কি করা লাগবে, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না, তো তার মানে ওয়েভলেন্থ কে চেঞ্জ হইতে হবে, এন্ড ভাইস ভার্সা, মানে উল্টাটা হইলেও ট্রু। তো কি জিনিস, the frequency remains constant, এটা আমাদের মাস্ট মাথায় রাখাই লাগবে যে ফ্রিকোয়েন্সিটা কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। সো the speed changes in proportion to wavelength, the direction of wave propagation changes, ঠিক আছে? ডিরেকশন চেঞ্জ হয় বা বেন্ডিং হয় আনলেস কি হয়, unless the second wave enters, কি বলে, unless the second medium is at 90 degree to the wave, যে ওয়েভটা যদি 90 ডিগ্রিতে বাউন্ডারিতে হিট করে, তো তখন কি করে, কোন রকমের বেন্ডিং ছাড়াই স্ট্রেট পাস করে। কিন্তু যদি কোন একটা অ্যাঙ্গেলে হিট করে, তো তখন কি হবে, if the wave hits the boundary at an angle, তো তখন কি হবে, বেন্ডিং হবে, either towards the normal or away from the normal। কিসের উপরে ডিপেন্ড করবে,
যদি লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে যায় সো তাহলে টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে, যদি মোর ডেন্স থেকে লেস ডেন্সে যায় সো তাহলে কি করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে। এগুলা তো আমরা সবাই আগে থেকে জানি, এন্ড রিজনিং গুলাও জানি যে কেন টুয়ার্ডস দা নরমাল যায়, কেন অ্যাওয়ে ফ্রম দা নরমাল যায়, তাই না? দেখতে জি ভাইয়া। যে ওরকম ওয়েভ ফ্রন্টের ডায়াগ্রাম এঁকে এঁকে আমরা শিখছিলাম। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন অর মিউ, আগে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হইতো বইয়ের মধ্যে, এখন এন ইউজ করে সব জায়গায়। তো বলতেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ ম্যাটেরিয়াল ইজ গিভেন বাই রেশিও অফ দ্য ভেলোসিটিজ। কি রেশিও? স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম। তো তাহলে it is a measure of optical density of a material, basically its ability or power to refract light. যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, অ্যাবিলিটি টু বেন্ড লাইট। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে লাইটটাকে বেশি বেন্ড করবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কম মানে লাইটটাকে কম বেন্ড করবে, এমন টাইপের ব্যাপার। তো বলতেছে কি, when going from medium 1 to medium 2, the refractive index of second medium relative to the first. তো আমরা একটা কথা বলে রাখছিলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ আ রিলেটিভ টার্ম। ওকে, যেটা কি করবে, আমাদের কোন দুইটা মিডিয়াম কন্ট্যাক্টে আছে ওই দুইটার উপরে ডিপেন্ড করবে। সো তোমাদের কিন্তু আরো জেনারেলাইজড একটা ইকুয়েশন লিখে দিছিলাম, তাই না? ভেলোসিটির রেশিও, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও, সরি, আর ওখানে মধ্যে থেটা, থেটা 1 বাই থেটা 2 ওরকম টাইপের, তাই না? যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2। তাহলে এরকম। ওকে, তো তাহলে এই ফর্মুলাটা সবগুলা একসাথে মিলায় এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা এমন ভাবে মনে রাখলে যে টাইপের, উল্টা হইছে না? কোনটা 1 থেকে সাইন, 2 তে যাবে না? কোনটা কোনটা ওই যে sin থিটাটা উপরেরটা 1 হবে, নিচেরটা 2 হবে না? দেখি আমাদের ফর্মুলাটা কি ছিল, mu1 sin theta 1 is equal to mu2 sin theta 2 নাকি? সো তাহলে পরে যদি আমরা রেশিওটা এটা নেই mu2 বাই mu1 নেই, সো তখন কি হবে, হ্যাঁ ইয়েস সরি, সো তাহলে উল্টা হবে। থ্যাংক ইউ। তো তাহলে উপরে হবে থেটা 1 আর নিচে হবে থেটা 2, ঠিক আছে? থ্যাংক ইউ নাবিল। তো তাহলে এই জিনিসটা কি, v1 by v2 is equal to sin theta 1 divided by sin theta 2 is equal to n1 by n2 বা mu2 by কি বলে mu2 by mu1 or mu এর জায়গায় আমরা কি ইউজ করি এখন, n ইউজ করি, ঠিক আছে? তো তাহলে এই হলো আমাদের জেনারেল ফর্মুলাটা। ওকে, একটু আগে উল্টা লিখছিলাম, ওখানে মধ্যে রেশিওটা ঘুরে ফেলছিলাম, ঠিক আছে? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? এই ফর্মুলাগুলো নিয়ে, এগুলা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ আসবে। যে 3C এর তোমাদের বুকলেটের 3C এর মার্ক স্কিম রেডি হয়ে গেছে, ওইটা আমি আজকে ফরওয়ার্ড করে দিব। বাকিগুলো যখন হয়ে যাবে সবগুলোর মার্ক স্কিম আমি আস্তে আস্তে ফরওয়ার্ড করতে থাকবো। তো তোমরা বুকলেটের ওই চ্যাপ্টার ওয়াইজ বুকলেট থেকে ইউনিট 2 এর ওয়েভস এর কোশ্চেনস গুলি সবগুলো সলভ করে ফেলো, ঠিক আছে নাবিল? হ্যাঁ। সো বলতেছে এস রিফ্র্যাকশন, for S refraction no distinction is made between air and vacuum. Air আর vacuum দোনোটারই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরা হয় 1। তো তার মানে দোনোটাতে লাইট কি করে, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করে। ওকে, স্নেলস ল, এই যে এই জিনিসটা n1 sin theta 1 is equal to n2 sin theta 2 একটু আগের পেজে আমরা লিখে আসছিলাম। তো লাইট রিফ্র্যাক্টস অ্যাকর্ডিং টু স্নেলস ল which may also be written as mu1 to 2 is equal to sin theta 1 divided by sin theta 2. So when medium 1 is air or vacuum, so তাহলে refractive index of এক নাম্বার মিডিয়াম কি হবে, 1 হবে। তো তখন the law often simplifies to n is equal to sin I by sin r, যে sin of angle of incidence divided by sin of angle of refraction। তো এটা আমরা ও লেভেলসে থাকতে সময় পড়তাম, বিকজ আগে আমরা অলওয়েজ এয়ার এর সাথে অন্য কোন একটা মিডিয়াম নিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমাদের কি এয়ার ছাড়াও অন্য মিডিয়াম নিয়ে কাজ করা লাগবে। লাইক ওয়াটারের সাথে প্লাস্টিকের কন্ট্যাক্ট থাকতে পারে, দেন গ্লাসের সাথে তোমার প্লাস্টিকের কন্ট্যাক্ট বা অন্য কোন লিকুইডের কন্ট্যাক্ট থাকতে পারে। সো তাহলে তাদেরকে নিয়ে যখন কাজ করব সো তখন কি করা লাগবে,
এরকম রেশিও গুলা ইউজ করলে পরে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? দেন ডিসপারশনটা কি? এই যে আমাদের এক একটা কালারের ওয়েভলেন্থ আলাদা আলাদা না? রেড কালারের ওয়েভলেন্থের ভ্যালু একটা, অরেঞ্জ কালারের একটা, ইয়েলো আচ্ছা, কালারের সাইনার একটা। ভার্সেস সাইনাই ভার্সেস সাইনারের গ্রাফ কি এটা দেখা দরকার আছে নাকি লাগবে না? এমনি কোনটা কোনটা? সাইনাই ভার্সেস সাইনার গ্রেডিয়েন্ট তো ওই যে ইয়াদে না সাইন এন্ডে আই ভার্সাস সাইন আর অ্যাকচুয়ালি আমরা আকারটা জাস্টিফাই করা যায় না। কেন? বিকজ আমরা আসলে কি করি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে চেঞ্জ করি না, বলো তো নাবিল? আমরা তো হ্যাঁ ভাই, এক্সপেরিমেন্ট ও আচ্ছা, তাহলে তো এটা ওয়াই অ্যাক্সিসে দেওয়া যায় না। তাহলে আমরা সাইন আর বাই সাইন আই এর গ্রাফ আঁকি। এটা আমরা একটা এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনের সময় একটু বলছিলাম মনে হয়। তো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? 1 বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স নাকি? সো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট হ্যাঁ আমাদেরকে দিবে 1 বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো তাহলে গ্রেডিয়েন্টের রেসিপ্রোকাল নিলে পরে কি পাবো? রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা পাবো, তাই না? সো এরকম টাইপের কথা। এটা আমরা স্টুডেন্ট বুকে, এটা হলো A2 পড়া, ওরা সার্কুলার মোশনের শেষের দিকে। এই যে এক্সপেরিমেন্টটা, তো এখানে আমাদের কি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ ইকুয়াল টু 1 বাই সাইন সি, ওটা তো যার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে। এই যে আমরা কি করব, sin theta 2 ডিভাইডেড বাই sin theta 1 এটার গ্রাফ আঁকি, যে n ইজ ইকুয়াল টু sin theta 1 বাই sin theta 2। সো তাহলে sin theta 2 বাই sin theta 1 এর গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? 1 বাই n, এরকম। তো এখন এখানের মধ্যে এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এই যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2। তো তাহলে ফাইনালি কি করতে হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হয় না? তো এইভাবে করে পরে দেখাইছিলাম। তো এই লেকচারটা দেখতে পারো, আর লিংকটা না পাইলে পরে আমি দিবনি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্নেলস লটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। এরপর আমরা ডিসপারশন অলরেডি শুরু করছিলাম, বলতেছিলাম কি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আমাদের ওয়েভলেন্থের ভ্যালু হলো আলাদা। সো ওয়েভলেন্থ যদি আলাদা হয়, v is equal to f lambda, তো সো তাহলে রিফ্র্যাকশনের সময় ওয়েভলেন্থ যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, সো তাহলে তাদের কি হবে? ভেলোসিটিটাও আলাদা আলাদা হবে। সো এয়ারে সবগুলি কি করতেছিল? একসাথে মুভ করতেছিল, বিকজ এয়ারে সবগুলি লাইটের বা সবগুলি কালারের ভেলোসিটি কত? 3 × 10⁸। কিন্তু গ্লাসের ভিতরে যখন ঢুকছে তখন কি হবে? গ্লাসের ভিতরে ঢুকলে তারা স্লো ডাউন করবে, কিন্তু এক একজনের স্লোয়িং ডাউনের রেট এক এক রকম। কেমন হবে? যার ফ্রিকোয়েন্সির ভ্যালু বেশি তার ভেলোসিটির ভ্যালু একটা, যার ওয়েভলেন্থের ভ্যালু আলাদা ওরকম ভাবে ওয়েভলেন্থের সাথে সাথে ভেলোসিটিটা চেঞ্জ হয়। কি হচ্ছে এখানের মধ্যে দেখো, ফ্রম স্নেলস ল উই গেট sin theta 2 is equal to this. How? আমরা তো জানি n1 sin theta 1 is equal to n2 sin theta 2। সো এখন n1 টা এয়ার, ভালো কথা। সো তাহলে n1 এর ভ্যালু হলো 1। সো তাহলে sin theta 1 is equal to n2 sin theta 2, ঠিক আছে, ভালো কথা। তো এখন n2 মানে কি? n2 মানে হলো স্পিড অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন গ্লাস, তাই না? স্পিড অফ লাইট ইন গ্লাস, এই জিনিসটা। তো এখন n2 কে কি লেখা যায়? তো তাহলে sin theta 1 is equal to c by refractive index of glass into sin theta 2। তো এখন ভেলোসিটি ইন গ্লাস, রিফ্র্যাক্টিভ ইনডেক্স কেন লিখছি ভুলে, ভেলোসিটি রেশিও তো। সো তাহলে ভেলোসিটি ইন গ্লাস। তো এখন ভেলোসিটির ফর্মুলা কি সাইমা? v is equal to f lambda না? সো তাহলে v is equal to f lambda। তো এখন এই জিনিসটা আমরা বসায় দেই, তো তাহলে কি আসে? তো তাহলে sin theta 1 is equal to c by f lambda into sin theta 2। সো এখন sin theta 2 টাকে সাবজেক্ট করলে এটা আসে, ওকে?
তো এটা আমাদের ডেরাইভেশন আগেও দেখছিলাম, এখন এখানের মধ্যে দেখায় রাখলাম। তো এখানের মধ্যে সিম্পলি কি বলতেছে, দিস মিন্স দ্যাট লাইট উইথ হায়ার ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টস মোর, যে যার ফ্রিকোয়েন্সি বেশি তার অ্যামাউন্ট অফ রিফ্র্যাকশন বেশি হবে। এই যে ভায়োলেটের কি হবে, রিফ্র্যাকশনটা বেশি হবে। কেমন জিনিস? A well known demonstration of this is when white light passes through a prism. কি হয়, the light gets split into different colors. কেন স্প্লিট হইলো? প্রথমে তো একসাথে ছিল, তো স্প্লিট হইছে কেন? বিকজ গ্লাসের ভিতরে এক একটা ওয়েভলেন্থের জন্য স্পিড হলো আলাদা আলাদা। তো বলতেছে কি, with the deviations increasing from red to violet, this effect is called dispersion. যে একটা হোয়াইট লাইট কে সেপারেট করে 7টা কালারে ভাগ করার যে প্রসেসটা, এটাকে কি বলা হয়? ডিসপারশন বলা হয়। ওকে, এন্ড ভাগটা হয় কেন? বিকজ ডিফারেন্ট ওয়েভলেন্থের ভেলোসিটি হলো এক এক রকম। ঠিক আছে, তো এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি কি বললাম? লামিয়া বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, নাও রিফ্লেকশন রিক্যাপ, খুবই কঠিন জিনিস, এগুলো আমাদের পারারই কথা না। ল অফ রিফ্লেকশন কি? when reflecting from a plane surface, angle of incidence is equal to angle of reflection. এগুলো কি জানতা সাইমা জীবনেও? এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি, সো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে? 45 ডিগ্রি হবে। একদম ব্র্যান্ড নিউ ইনফরমেশন। তারপরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এখানের মধ্যে দেখো সুন্দর একটা অ্যানিমেশন করা। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য দুইটা কন্ডিশন, একটা কি, একটা হলো লেস ডেন্স থেকে মোর ডেন্স, কি বলে, মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাওয়ার ট্রাই করা লাগবে। আর আরেকটা কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না? তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, critical angle is the angle of incidence going from more dense medium to less dense medium for which angle of refraction is 90 degree. যে less dense, কি বলে, more dense medium থেকে less dense medium এ যাইতে সময় যেই angle of incidence এর জন্য angle of refraction 90 ডিগ্রি হয়, ওই angle of incidence টাকে আমরা critical angle বলি। তো এখন angle of incidence টা যদি critical angle থেকে কম হয়, তো তখন কি হবে? কিছু লাইট রিফ্লেক্টেড হবে, কিছু লাইট রিফ্র্যাক্টেড হবে। ওকে, এন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, তো তখন কি হবে? সবগুলি লাইট পুরোপুরি রিফ্লেক্টেড হবে। তো তার মানে দিস ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এখন এখানে অ্যানিমেশনে দেখো, আস্তে আস্তে যত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়তেছে, রিফ্র্যাক্টেড ওয়েভের অ্যামাউন্ট কমে আসতেছে। আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বাড়তে বাড়তে 90 ডিগ্রি হওয়ার পরে দেন যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াবো, তো তখন কি হবে? আর কোনো রিফ্র্যাকশন হবে না, পুরাটা ওয়েভে কি করবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখাবে। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না, রাইট? তো এরপরে আমরা দেখি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ফর্মুলা কেমন। The less dense medium is taken as medium 1 while the other is taken as medium 2. So তাহলে when theta 2 is equal to critical angle, ঠিক আছে, theta 2 যখন নাকি critical angle হবে, তো তখন কি, theta 1 হলো 90 ডিগ্রি। যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, তো তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি, এমন টাইপের। তো তাহলে n1 ইনটু sin theta 1। তো এখন এখানের মধ্যে sin 90 মানে কত? sin 90 এর ভ্যালু 1 না, তো তাহলে এটা আর ইজ ইকুয়াল টু n2 ইনটু sin theta 2। এখন n2 টা কি? n2 টা হলো আমাদের লেস ডেন্স মিডিয়ামটা। যদি আমাদের n2 টা কি হয়? এয়ার হয়, তো তখন আমাদের কি আসবে? একদম চিরচেনা ফর্মুলা, যে sin c ইজ ইকুয়াল টু 1/m। আর যদি n2 টা কি না হয়, n2 টা যদি এয়ার না হয়ে অন্য মিডিয়াম হয়, যে মনে করো গ্লাস থেকে ওয়াটার মিডিয়ামে যাচ্ছে, গ্লাস থেকে ওয়াটার মিডিয়ামে যাইতে সময় কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না? এটার সাথে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের ওরকম রিলেশন নাই, বুঝছো? এটা জাস্ট আমাদের অ্যাঙ্গেলের সাথে। ঠিক আছে, যেরকম বাঁকাইতে 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 যখন নাকি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি বেশি হয়ে যাবে, তো তখন আমাদের আর কি হবে না,
আরেকটা মিডিয়ামের পাসই করবে না, পুরাটাই রিফ্লেক্টেড থাকবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, গ্লাস থেকে ওয়াটার মিডিয়ামে যাইতে সময় তো কি হইতে পারে, গ্লাস থেকে ওয়াটার মিডিয়ামে যাইতে সময় আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে পারে। তো তখন কি হবে, sin c ইজ ইকুয়াল টু n1 বাই n2। তো এখন এখানে n2 হলো কি, গ্লাস মিডিয়ামের কি বলে ওয়াটার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর আরেকটা হলো গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে n1 টা কি হবে, n1 টা যদি 1 হয় তো তখন ওটা কি হইতেছে, n1 টা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু 1 হয়, যে এয়ার হয় বা ভ্যাকুয়াম হয়, তো তখন কি হবে, sin c is equal to 1 by n, এই ফর্মুলাটা আসবে। ঠিক আছে নাবিল? আচ্ছা ভাই, আমরা বুঝবো কেমনে, লাইক কোনো র্যান্ডম তোমার ইয়া দিয়ে দিল ভ্যাকুয়াম বা কিছু দিছে, সো আমরা বুঝবো কেমনে যে এইটা থেকে এটার এন বড় বা ছোট? এটা তো আমাদের মিডিয়াম গুলা যখন বলবে n এর ভ্যালু না দিলে আমাদের বোঝার ওয়ে নাই। এমনিতে ডেনসিটির আচ্ছা, ব্যাপারে একটা আইডিয়া আমাদের আছে, যে ওয়াটার হলো লিকুইড, গ্লাস হলো সলিড, সো তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওয়াটারের থেকে বেশি হওয়ারই কথা। কিন্তু যদি ওরকম কিছু না বলে দেয় তো তখন ইনফরমেশন দিয়ে দিবে ডিরেক্ট। ঠিক আছে? বুঝলো। দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজ কোথায় ইউজ করে আমরা, অপটিক্যাল ফাইবারের মধ্যে। যে আমরা একটা লাইট দেই, দ্য লাইটটা কি করে প্রতিটা বাউন্ডারিতে এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে 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 যে এখানে পাঠাতে চাইতেছে ওখানে যাচ্ছে। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে দিয়ে পাস করলে কি হচ্ছে, কোনো ইনফরমেশন আমাদের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে না আর কি, নো লস ইন ইনফরমেশন অর লাইট। এই যে an important application of TIR মানে total internal reflection is in optical fibers. The refractive index of the core is greater than the cladding. So তার মানে কোর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তো তার মানে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় তো আমাদের কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হবে, তাই না? সো এই যে বলতেছে the light is transmitted in such a way that the incident angle at the core cladding boundary is always greater than the critical angle. তো এমন একটা ওয়েতে ইনসিডেন্ট করা হয় যেন অলওয়েজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি থাকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়। Thus the light keeps on undergoing total internal reflection. This ensures that there is no loss of light or information. ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমাদের ও লেভেলস এর স্ট্যান্ডার্ড 8 এর পড়া, তো এইগুলো নিয়ে কারো কোনো রকমের প্রবলেম থাকা উচিত না। নাও পোলারাইজেশনের এই টপিকটা, এটা আমরা সামনের দিকে পড়বো। ঠিক আছে? আজকে আমাদের এইটুকুই, পোলারাইজেশনটা একটু বড় একটা টপিক এন্ড ইম্পর্টেন্ট টপিক, তো এটার জন্য আমরা একটা আলাদা ডে ডেডিকেট রাখবো। ওকে সাইমা, আজকে 1 ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, ওয়েভস এর একটা বলো। ওয়ার্কশিট দিছলা না? হ্যাঁ হ্যাঁ, ওইটার ইয়ে দিব, মার্ক স্কিম দিব, ওইটাই আচ্ছা, প্রিপেয়ার হয়ে গেল, এটা দিয়ে দিব, সমস্যা। আচ্ছা। ওকে ঠিক আছে, তো ক্লাস এখন আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।